হ্যালো ফ্রেন্ডস, রঙিন টিভির পর্দায় আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি অন এয়ার স্টোরিজের ফ্রেশ এপিসোড। আজকে আমার সাথে যিনি আছেন তার একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। ওই ইউজুয়ালি যে জিনিসগুলো বা যে মুহূর্তগুলো বা যাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু কোনো কোনো সময় তারা আমাদেরকে তাদের অস্তিত্ব বোঝানোর চেষ্টা করেন, বা কোনো কোনো সময় তাদেরকে আমরা ফিল করতে পারি। এই এই যে একটা অন্য জগৎ, এদেরকে নিয়ে যারা রিসার্চ করেন, যারা ইনভেস্টিগেট করেন, তেমনই একজন মানুষকে আমরা পেয়ে গেছি। ইন্ডিয়ান স্পেক্ট্রাল প্যারানর্মাল সোসাইটির সিইও এবং ফাউন্ডার মিস্টার অভিজিৎ সরকার। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য। নমস্কার। আর একদম ডিরেক্টলি আমি যদি প্রশ্নতে যাই দাদা, সেটা হচ্ছে যে এই আত্মা বা প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন, বা এই পুরো বিষয়টাকে নিয়ে এই আত্মাদের সঙ্গে বা স্পিরিট, এই জগৎটার সঙ্গে আদৌ কি সত্যিকারের মানে কানেক্ট করা সম্ভব, মানে তাদের সাথে কথা বলা নল? একদমই তাদের সঙ্গে কমিউনিকেট করা সম্ভব হয়, কারণ তাদের কাছে শুধু একটা ফিগার নেই, তাছাড়া তাদের সব কিছু আছে। এবার আপনি একটা কোয়েশ্চেন রাখতে পারেন, তার কাছে ফিগার যখন নেই, বডি যখন নেই, তারা কথা বলে কীভাবে? হ্যাঁ, তো তাদের কাছে সোর্স আছে। সোর্স বলতে তাদের বিভিন্ন এনার্জি আছে, যেমন ইএমএফ, স্ট্যাটিক, আয়ন, আরএফ, এগুলো। তো আমাদের কাছে যে জিনিসগুলো আছে, আমরা এগুলোকে কখনোই বলবো না যে ভূত ধরবার জিনিস। এগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ করবার জিনিস। এই ফ্রিকোয়েন্সিগুলোকে ডিটেক্ট করার জন্য। একদম। তো আমরা সেই ধরনের জিনিসগুলো ওখানটায় ইউজ করে থাকি। হ্যাঁ, নেচার অফ স্পিরিটের মধ্যে যেই সব জিনিসগুলো থাকে, কারণ তারা একটা মলিকুল ওয়ার্ল্ডের মধ্যে তারা বিলং করছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে একটা সোর্স থাকে। যেমন ধরুন, তার সঙ্গে আমি কথা বলবো, কথা বলতে গেলে আমার লাগবে আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি। রেডিও ফ্রিকোয়েন্সি লাগবেই। রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমেই আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি। কারণ তারা ওখান থেকে যখন আরএফ ওরা যখন নেবে, তারা ইএমএফে সেটাকে কনভার্ট করে তার যে চিন্তাভাবনাগুলো সেটাকে থ্রো করে ইএমএফে। আর সেটা আমাদের ফার্নাটিক জেনারেটরে যখন আসে, সেটা ওয়ার্ডে আসে। ওকে। এনার্জিটা সেটা ওয়ার্ডে কনভার্ট করে হচ্ছে ফার্নাটিক জেনারেটর। ওকে। হ্যাঁ, এইভাবে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি। সম্ভব। সম্ভব আর কি। একদম। এরকম মানে এরকম কোনো ঘটনা, মানে আপনারা তো ইনভেস্টিগেট করেন, আপনার কাছে অনেক এরকম কেস আছেই অবশ্যই, এরকম কোনো ঘটনা? যেমন এটা কি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কথা বলুন না? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনে এরকম অনেক ঘটনা থাকে, যারা আমাদের কাছে ক্লেম করে যে আমার বাড়িতে বিভিন্ন জিনিস ঘটছে, দরজা নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাড়ির লোক আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে, ফিনান্সিয়াল, অ্যাকচুয়ালি প্যারানর্মাল অ্যাক্টিভিটি যে বাড়িতে হবে, একেবারে সে যদি প্রথম থেকে ঠিক যদি না যদি করে, আস্তে আস্তে তাদের যে ফিনান্সিয়াল প্রবলেম বা সব কিছু আস্তে আস্তে ড্রেন আউট হতে শুরু করে। ওকে। হ্যাঁ, যেমন ফিনান্সিয়াল হয়ে যাক বা শারীরিক দিক থেকে অসুস্থ হচ্ছে, একজন একজন পড়ছে, একজন উঠছে। তো তারপর বিনা কারণে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, বিনা কারণে। তারপর আরেকটা অ্যাক্টিভিটি যেটা হয়, সেটা হচ্ছে মিসিং অ্যাক্টিভিটি। মিসিং অ্যাক্টিভিটি, আপনি এখানে একটা কাপ রেখেছেন, আপনার মনে আছে কাপ রেখেছেন, আপনি একটু বাইরে থেকে ঘুরে আসলেন, এসে দেখতে পাচ্ছেন কাপটা এখানটা নেই। কাপটা আপনি পাচ্ছেন অন্য জায়গার থেকে। ওকে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো প্রচণ্ডভাবে যখন ওটাকে একটা হয় না, আমরা ইগনোর করতে থাকি ছোট ছোট ঘটনাকে, যখন ওটা যখন একেবারে উপরে যখন যায়, যখন আমাদেরকে ডাকে, তখন এরকম এরকম অ্যাক্টিভিটিস হয়। বাড়ির ইলেকট্রনিক্স জিনিস আজকে ঠিক করে আনলো, কালকে আবার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফ্রিজ হোক, এসি হোক, ফ্যান হোক, টিভি হোক। হ্যাঁ, আর সেই বাড়িতে না মোবাইল ড্রেন আউটটা আর কি খুব বেশি হয়। দেখা গেলো 100% চার্জ দিয়েছে, 5 মিনিট আর কি হয়েছে, স্ক্রল করে পারলো না, তাড়াতাড়ি দেখতে পাচ্ছে ড্রেন আউট হওয়া শুরু করেছে। ওখান থেকে পাওয়ারটাকে। হ্যাঁ, ওরা ড্রেন করা শুরু করছে। হ্যাঁ, ওখানে, কারণ ওদের তো খাদ্য বলতে এক আয়ন আর এক ইএমএফ। হ্যাঁ, এই এই দুটোকেই তারা খুব ভালো করে চেনে, তাদের খাদ্য। আরেকটা জিনিস হচ্ছে, ইএমএফ এর দুটো রুলস থাকে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ফোর্স হচ্ছে এসি লাইন,
যেমন এসি হয় না, হ্যাঁ, অল্টারনেটিভ কারেন্ট, ওটা ফোর্সের কাজ করে। আচ্ছা। আর যেটা মোবাইল থেকে রেডিয়েশনটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। হুম। তো ইএমএফ এর দুটো মানে হয়, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আর তারা হচ্ছে যেই বাড়িতে দেখা যাচ্ছে ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নেই, হ্যাঁ, সে ফোর্সকে নিচ্ছে, দেখা যাচ্ছে বাল্ব ফ্ল্যাকচুয়েট করছে, হুম। হ্যাঁ, কোনো একটা পোর্শনের লাইট ফ্লিকার করা শুরু করেছে, হুম। হুম, তখন বুঝতে হবে সে সেখান থেকে এনার্জি নেওয়া শুরু করেছে, হুম। তার আর কি নিজেকে ম্যানিফেস্ট করবার জন্য, নিজেকে বোঝানোর জন্য, হ্যাঁ। সেই জন্য ওরা কি করে, নিজেকে ম্যানিফেস্ট করবা বা কাউকে বোঝানোর জন্য তারা এইসব জিনিসকে সবসময় রাস্তা নেয়, হ্যাঁ। রাইট। তো এইভাবে তারা এরকম অ্যাক্টিভিটি করে। তো এরকম আমি একটা অফিসের কথা বলছি, আমি কারোর নাম নিচ্ছি না, কোনো অফিসের আমি নাম নিচ্ছি না। তো আমাকে সেই অফিসে আর কি ডেকেছে, তো আমরা দুজন গেছিলাম। তো ওনাদের ওয়াশরুমের মধ্যে যারা মেয়ে ক্লায়েন্ট, যারা মহিলারা যারা আছে, বলছে আমাদের বাথরুমে না কিছু প্রবলেম আছে। বাই দ্য ওয়ে আমি ওখানে একটা ইন্টারভিউয়ের জন্যই গেছিলাম আর কি, ওকে। হ্যাঁ। তো বলছে আপনি একবার একটু দেখবেন। তো আমাদের কাছে আছে PSB 7, হ্যাঁ, যেটাকে বলা হয় ঘোস্ট বক্স, হ্যাঁ, বা ফ্র্যাঙ্ক বক্স, হ্যাঁ। অ্যাকচুয়ালি নাম হচ্ছে ঘোস্ট বক্স, বিভিন্ন নাম দেওয়া হয়, হ্যাঁ। বিদেশ থেকে এখানে আসে, এক একটা নামে আসে, কিন্তু জিনিসটা একই, আচ্ছা, মানে কাজ একই। কাজই একই, হ্যাঁ। কেউ ফ্র্যাঙ্ক বক্স বলছে, কেউ ইয়ে বলছে। তো এবার আমি অন করেছি ঘোস্ট বক্স, PSB 7 অন করেছি, দেখছি যেটা বলা হয় না, খুব বাজে ল্যাঙ্গুয়েজে আমার সঙ্গে কথাবার্তা বলছে, খুব নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। এটা তো কোনো রেডিও চ্যানেলের তো কোনো কাজ নয় যে সেখান থেকে সে গালাগাল দেবে, কোনো একটা রেডিও মির্চি হুম। থেকে কেউ গালাগাল দিচ্ছে আমাকে, এরকম তো হতে পারে না। তারপর আমি ওয়াশরুমে ঢুকছি, ঠিক ঢুকবো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার এখানে একটা হালকা একটা ঠান্ডাটা, যেমন কেউ একটা হাত দিয়ে টাচ করলে যেমন হয়, ঠিক সেম ফিল। আমি মনে যা বোঝা বুঝে গেছি। এবার ঠিক ওয়াশরুমের সামনেই একটা সোফা লাগানো, ছোট্ট একটা সোফা, অপোজিট সাইডে ওয়াশরুম, ওখানটা বসে আমি একটা ইএমএফ মিটার নিয়েছি, K2 মিটার, তখন তো এত কিছু ডিভাইস ছিল না, হ্যাঁ। K2 মিটার নিয়েছি, নিয়ে আমি এটাকে অন করে রেখে দিয়েছি এইভাবে, ওকে। এইভাবে অন করে রেখে এবার আমি কোয়েশ্চেন করা শুরু করে দিয়েছি যে আপনি পুরুষ হলে 2টো লাইট দিন, আর মহিলা হলে 3টে লাইট দিন। হুম। ও 2টো লাইট আমাকে দিয়ে যাচ্ছে। হুম। আমি বললাম আপনি কি অনেক দিন ধরে এখানে আছেন? যদি অনেক দিন ধরে যদি থাকেন তাহলে আমি এটা ভাবছি, এটা কারণ আমি এই কোশ্চেনটা ওখানটা করার মানেটা আমি ভাবছি হতে পারে ওই রুমের জন্য আমাকে 2টো লাইট বারে বারে আসছে, 3টে আসছে না, হ্যাঁ। তো আমি বললাম যদি আপনি অনেক পুরনো যদি থাকেন এখানে তাহলে আমাকে পুরো লাইট দিন, 5টাই। পুরো 5টা অবধি আপনি আমাকে লাইট দিন, দেখি পুরোটা দিন। আমি ঠিক বুঝতে পারলাম, আপনি আরেকবার দিন। হুম। তখন দেখি সে আমি পুরো, তখন আমি কনফার্ম এখানে আছে। এখানে একদম আছে, হ্যাঁ। আর মেয়েরা যারা আর কি মহিলা স্টাফ যারা 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 এই ক্লেমটা করেছে তারা কেউ মিথ্যা কথা বলছে না, কারণ ওটা অনলি ফর গার্লস, হ্যাঁ। একটাও মেয়ে ওখানে মিথ্যা কথা বলছে না যে কাউকে টাচ করেছে, কাউকে ইয়ে করছে, এরকম। তো এবার বিভিন্ন কোয়েশ্চেন, তবে এবার আমার PSB 7 অন আছে, আমাকে বারে একটাই কথা, সে আমি বুঝতে পারছি সে হিন্দিভাষী, সে আমাকে বলছে ইধার সে নিকলো, হুম, তার মধ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে, হুম, ইধার সে যাও, ইধার সে ভাগো, এমন করে বলেই চলেছে। তো আমি তখন ওদের যে এডিটর ছিল, আমি এডিটরের রুমে, আমাকে এডিটর আর কি ডাকলেন যে অভিজিৎবাবু একটু আসবেন, একটা একটা স্ন্যাপ নেওয়ার ছিল। আমি বললাম স্যার আপনাদের ওয়াশরুমে মেয়েরা যে ক্লেমটা করছে ওটা ঠিক। তো বলবার পর আরও 2টো মেয়ে আসে, বলছে আমাকে না টাচ করেছে, হ্যাঁ, আচ্ছা। আমার টাচ করেছে। আমি বলছি, কোথায় টাচ করেছে? এই পোর্শনে? বলছে হ্যাঁ। আচ্ছা, কারণ আমি ইনভেস্টিগেশন যখন করি না, আমি তখন একটা জিনিসের মাথায় রাখি, যেমন আমাদের অনেক ইনভেস্টিগেটরদের কিছু কিছু টাচ ফিল হয়, কারণ হয় এইখানটায়, এই Okay. হাইট বা এই হাইটের মধ্যে, হ্যাঁ। তখন বুঝতে হবে ওখানটায় বেবি স্পিরিট আছে, হাইটের জন্য। হাইটের টাচ রাইট, করে। রাইট। তারপরে যেমন আমাদের সঙ্গে এটা দিল্লিতে হয়েছিল, আহ, তো একটা একটা জায়গায় গেছি, একটা বেসমেন্টে গেছি, যাওয়ার পরে সব স্ন্যাপ নিচ্ছে DSLR দিয়ে, আমি একটা রুমের মধ্যে ঢুকেছি, এখানে স্ক্রল করছে, কিছু একটা স্ক্রল করছে, আর আর আমি জানতাম যে ওখানকার ক্লেম ছিল এরকম, ওখানে একটি মাকে দেখা যায়, তার করে বাচ্চাটাকে দেখা যায়, আর বাচ্চাটাকে আবার কোনো কোনো সময় একাও দেখা যায়, বাবা। হুম। তো
ঢুকে বেসমেন্ট পুরো অন্ধকার একেবারে, একটা টিনের ঘর, দেখছি ঢোকার সঙ্গে সঙ্গে এখানটা স্ক্রল করছে। তখন আমার যে কলিগস রবিশেখরকে ডাকলাম যে রবিজি আপ ইয়া পে আইয়া। তো আসার পর সে এবার আমি তখন বেরিয়ে গেছি। তখন रविशंकर बोलছে हाँ यहाँ पे तो कुछ है, हाइट कितना हुआ, बोले यहाँ पे, जो वो बच्चा था वहाँ पे वो है अभी। ঠিক আছে। তো ওটা দেখবার পর আমরা যখন ওটা পুরো রেকর্ড যখন করলাম, তখন ওখানে আমরা ওই বেবি দেখতে পেয়েছি। হ্যাঁ, আমাদের নাইট ভিশনে ফুল স্পেকট্রামে, আর আমরা লাগাতাম ওয়াইড ক্যামেরা লাগাতাম ফুল স্পেকট্রামে। তখন এই পাশ থেকে ওই পাশে ও দৌড়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, সেই ফুটেজও আছে অ্যাকচুয়ালি। কিন্তু কোনো কারণবশত সেই ফুটেজটা দেওয়া যাবে না। হ্যাঁ, তো ওকে ফুটেজের হয়তো ওই অংশটা ইন্টারনেটে অ্যাভেলেবেল। ওকে ওকে ইন্টারনেটে অ্যাভেলেবেল, আমি হয়তো ওখান থেকে আমি দিতে পারি, কারণ ওটা এখনও তো কারোর আর কি মনোপলি নেই ওটার উপরে, ওটা আমি দিতে পারি। তো এরকম এরকম ঘটনা আমাদের সঙ্গে অনেক ঘটেছে। এই যে কটা ইনস্ট্রুমেন্ট আপনি এখানে রেখেছেন, এগুলো মোটামুটি যদি এইগুলো বলেন, একটু ডেমনস্ট্রেট করেন, তাহলে ডেমনস্ট্রেট করতে গেলে এইটা হচ্ছে এটা বেসিক, এটা একটা থার্মোমিটার, এটা অনেকেই চেনে টেম্পারেচারের জন্য। এখানে এখন আমি দেখতে পাচ্ছি 22 সেলসিয়াস আছে। এবার এখানে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে বা বিয়ন্ড কিছু যদি থাকে এখানটায়, তখন আমি বলবো এটার টেম্পারেচারটাকে ড্রপ করার জন্য, আর ড্রপ করার জন্য কোল্ড স্পট যদি তৈরি হয়। হ্যাঁ, কোল্ড স্পট, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা মেরে রেখে দিয়েছি, বলছি এই জায়গাটা এসে একটা কোল্ড স্পট এটা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি ওটা তো আমাকে 16 হলো, রাইট, কি 11 হলো, সেটা বিয়ন্ড নর্মাল। আর এইটা হচ্ছে নকিং, আমরা এটা একটা জায়গায় পেস্ট করে দিয়ে আমরা ওখানটা বলি যে এখানটা নক করুন, 2 নক্স বা 3 নক্স এরকম করুন। এখানটা যেখানে এই 2 নক্স যখনই হচ্ছে, সঙ্গে সঙ্গে এটা আর কি লাইটটা আর কি পুরোপুরি আর কি আসছে আর যাচ্ছে। হ্যাঁ, এই যে এটার কাজ হচ্ছে এইটা এরকম। আর এইটাকে বলা হয় হচ্ছে র্যাম্পর, এটা হচ্ছে স্ট্যাটিক এনার্জিতে কাজ করে। ওকে ওকে এটার সামনে আমরা বলি, এটার সামনে আপনি যান, গিয়ে নিজের অস্তিত্ব বোঝান। ওটার সামনে যে কোনো এনার্জি যায় না, ওটা সঙ্গে সঙ্গে আর কি বাজা শুরু করবে, সেন্স করতে পারে, পুরোপুরি ও সেন্স করবে। এটাকে বলা হয় র্যাম্পড। ওকে। তো আরেকটা ভার্সন আছে, এটাকে বলা হয় ঘোস্ট মিটার প্রো। ওকে। এটা ইন্ডিয়াতে দুজনের কাছে আছে, একটা আমার কাছে আছে, আর একটা আছে শিশির বলে একজন আছে, শিশিরজি, তার কাছে আছে। তো এটা ইউএস থেকে আনানো। তো এটার মধ্যে একটা মোড থাকে, এই যে চারটে লাইট জ্বলছে, এটা এখন আছে ডায়লগ মোডে। আমি এটা দিয়ে আমি ইয়েস নোতে সবার সঙ্গে আমি আর কি কথা বলতে পারি, যাদের বডি নেই আর কি। আর এখানে এটা এখন 3টে যে মোডটা আছে, এটা হচ্ছে ইএমএফ মোড। এখানে দেখা যাচ্ছে এই যে এটার মধ্যে এই যে এখন ইএমএফ রিড করছে। এটার মধ্যে কতটা আছে, ও এখন ইএমএফ রিড করছে। তো এটার মধ্যে আছে যে 10 মিনিট আগে আমার আশেপাশে কোনো এন্টিটি ছিল কিনা ও আমাকে বলে দেবে, আমি যখন এটা 2 নম্বরে যখন নামবো। ওকে। আর কেউ যদি কারোর সঙ্গে কথা যখন বলতে যখন যাবো, তখন এটাকে আমি কি করবো, 4-এ যাবো, 4-এ, ওকে, 4 নম্বরে যাবো। এটা হয়ে গেল ডায়লগ মোড। ও এখন সার্চ করছে আমাদের আশেপাশে কোনো স্পিরিট আছে কিনা। যখন আমার সঙ্গে যখন কানেক্ট যখন আমি লাইক এ ডাউজ, এটা না ডাউজার, যখন কানেক্ট যখন হয়ে যাবে, ও তখন ইয়েস নোতে আমাকে অ্যান্সার দেবে। আচ্ছা, একবার কাটা ঘোরা মানে ইয়েস। আর আমরা মাথা ঘিরবে না, কোনো কিছু যদি না দিচ্ছে যদি হয় না, সেম ও একবার যাবে, আরেকবার গিয়ে চলে আসলো, তোমার না। আর হ্যাঁ মানে একবার যাবে কাটাটা, আবার ব্যাক করবে, ওটা মানে ইয়েস। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ঘোস্ট মিটার প্রো এটা। আর এটা হচ্ছে মোশন সেন্সার। এটা অনেকেই জানে, এটা প্রক্সিমিটি সেন্সার, যে কোনো লিফটে লাগানোই থাকে বা ডোরে লাগানো থাকে। আপনি যাচ্ছেন, ডোরটা নিজের থেকে অন হয়ে গেল, এটা লাগানো থাকে। এটার সামনে দিয়ে আমরা বলি যে এখানে কেউ যদি থাকে, এটার সামনে আসুন। দেখা যাচ্ছে ফার্স্টে আসলো, সেটা জ্বললো। সেকেন্ডবার আবার সেম ওয়ার্ড আমি ইউজ করছি, যে আপনি যদি থাকেন নিজের অস্তিত্ব বোঝানোর জন্য, আপনি আবার সামনে আসুন। সে আবার
আমার কথা অনুযায়ী যখন পরপর ফ্রিকোয়েন্টলি জিনিসটা হচ্ছে, তখন আমার ভাবতে হবে এখানে কিছু আছে, আচ্ছা, একটা ইন্টেলিজেন্ট একটা কিছু আছে যে আমার কথা বুঝতে পারছে, আর আমার কথা অনুযায়ী সে আমার সেই জিনিসটা আর কি করে দেখাচ্ছে। অজিতবাবু, আপনি গেজেটগুলোর সঙ্গে আপনার যে কটা মানে যে গেজেটগুলোকে নিয়ে আপনারা মোটামুটি ইনভেস্টিগেশনে যান, সেগুলোর সঙ্গে আপনার মোটামুটি আমরা ফ্যামিলিয়ার হলাম। আর মনে হয় নতুন দুখানা গেজেটকে আমরা দেখতে পাচ্ছি, তো ওটা যদি একটুখানি বলেন। এটা একটা ফিল্ড ইএমএম মিটার। ফিল্ড ইএমএম। হ্যাঁ, দেখা যাচ্ছে কারণ আমাদের আর্থের থেকেও না একটা ইএমএফ জেনারেট হচ্ছে। ওকে। এবার আমরা তখন আর কি হচ্ছে কনফিউজ হয়ে যাই যে এটা কোথা থেকে আসছে। সেটাকে আমাদের ইয়ে করতে গেলে, যে জানতে গেলে যে এটা এনার্জিতে কোথাতে, তখন এটা আমরা এইভাবে সেট করে দিই এখানে। ওকে। সেট করে দেওয়ার পর আমরা বলি, দেখা যাচ্ছে এখানে 1 আছে, আমাদের এখানে কেজি থাকে, তাহলে এটাকে 5 করে দেখানো, বা এখানকার একটা মেজার আমি করব, কারণ এই এমএফে আমি সেই মেজারটা আমি নিতে পারছি না। দেখা গেলো এটা 20 মিলিগজের উপরে যাবে না এটা, ও আমাকে দেখা যাচ্ছে 20 মিলি। এবার 20 মিলিগজ কততে যাচ্ছে সেটা আমরা জানতে হবে, স্পেসিফিক জিনিসটা আমরা জানতে হবে। তখন এটা আমাকে হেল্প করে, কতটা ইএমএফ সোর্স এখানটা আছে বা ফোর্স এখানে আছে। সেই ক্ষেত্রে আমাদের এইটা একেবারে পারফেক্ট মেজার করে আমাদেরকে দিয়ে দেয়, এখানে এত মিলিগজ আছে, 20 মিলিগজের উপরে কত আছে সেটা ও আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে আমরা আবার কমিউনিকেশন শুরু করি যে এতটা যদি ইএমএফ যদি থাকে, তাহলে তার মানে বিয়ন্ড নর্মাল যা কিছু ঘটছে সে আরও কিছু বাড়াতে পারে ফোর্স। তখন আমরা বলি এখানকার এনার্জিটা আর একটু বাড়ানো। তখন দেখা যাচ্ছে 30 মিলিগজ ওখানে 40 করে দিচ্ছে। তখন এটা আমাদের পারফেক্ট মেজার করতে কাজে লাগে, মানে প্রেজেন্সটাকে বোঝার জন্য। হ্যাঁ, আর হচ্ছে নর্মালি ওখানে কতটা এনার্জি আছে, এনার্জিটা তো বুঝতে হবে না, কারণ আমরা মানুষ, আমরা এমন একটা জিনিসের পিছনে দৌড়াচ্ছি যেটা আমরা দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, তাহলে তো চিনতে হবে সে আমাকে হচ্ছে কতটা হার্ম করতে পারে। সে প্রিকশনটা নেওয়া একদম পুরো রেডি হয়ে থাকতে হবে। হ্যাঁ, তার মধ্যে এটাকে বলা হয়েছে শ্যাডো ডিটেক্টর। ওকে। ওই যে অনেক ম্যাক্সিমাম বাড়িতে ক্লেম আসে যে আমাদের বাড়িতে শ্যাডো দেখা যায়, শ্যাডো মুভমেন্ট হয়। ওই শ্যাডো ক্যাপচার করতে গেলে আমাদের লাগে এটা। ওকে। শ্যাডো ডিটেক্টর, এটার সামনে দিয়ে কোনো রকম শ্যাডো যদি যায়, ও সঙ্গে সঙ্গে বাজা শুরু করে দেবে। যেমন কলিং বেল যেরকম আর কি সাউন্ড করে, তো সেরকম করে ও আর কি হচ্ছে বাজা শুরু করে দেবে। এটার কাজই হচ্ছে একটা, এটার সামনে যদি কোনো যদি শ্যাডো যায়, এটা কোনো মোশনের কোনো কাজ করে না। ওকে। কোনো ইনসেক্ট গেলেও ও কখনো ডিটেক্ট করতে পারবে না। এটার সামনে কোনো রকমের শ্যাডো যদি পাস যদি করে, কারণ এটার অপোজিট সাইডে একটা ছোট্ট একটা লেজার লাগানো থাকে, এইটাকে পয়েন্ট আউট করে, কারণ এটার মধ্যে লাগানো আছে এলডিআর। তো এটার মধ্যে পয়েন্ট, এবার এটাকে যেই লাইটটাকে ক্রস করবে শ্যাডো, সঙ্গে সঙ্গে ও আর কি বাজা শুরু করবে। আচ্ছা। হ্যাঁ, ওকে। এর টেকনিক্যাল ফান্ডা হচ্ছে এটা। অপোজিট সাইডে একটা লাইট থাকবে যেটা এটাকে পয়েন্ট আউট করে রাখবে, আর এটার মধ্যে দিয়ে কোনো শ্যাডো গেলে ও সঙ্গে সঙ্গে বাজা শুরু করবে। এই আইটিসি করার সময় আপনি ইনস্ট্রুমেন্টাল ট্রান্স কমিউনিকেশন এর সময় যে অনেক স্পিরিট, মাল্টিপল স্পিরিট চলে আসে, এরকম কোনো এক্সপিরিয়েন্স কোনো জায়গায় গিয়ে করতে গিয়ে? এরকম একটা জায়গা হয়েছিল, জায়গাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে, কলকাতারই। তার মা মারা গেছেন। আচ্ছা। তো তার বাড়িটা হচ্ছে হসপিটালের লাগোয়া। তো ওখানে 12টা বেজেছে, উনি একাই আছে, ওনার বাবা আর একটা রুমে। হ্যাঁ, খুব বয়স্ক, উঠতে পারে না ঠিক মতো, তো উনি পড়াচ্ছে। তো আমি পোর্টাল অন করেছি, এই 10 মিনিটও হয়েছে, 10 থেকে 20 মিনিট হয়েছে, দেখতে পাচ্ছি মাল্টিপল ভোকাল ওটার মধ্যে দিয়ে আসছে, আর এমনও আসছে কান্নারও আওয়াজ আসছে, এরকমও আসছে কারোর গায়ে আগুন দিলে যেরকম হয় না আর্তনাদ, সেই মহিলার একটা আর্তনাদের ওরকম চিৎকার আসছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ ধরে সেটা নিয়ে হচ্ছি, আমি কোথায়, তখন উনি বলছে আমাদের পাশেই তো হসপিটাল। আর কি হয়েছে, টোটাল এনার্জি একটা জায়গায় স্টাক হয়ে বসে আছে। হ্যাঁ, প্রত্যেকটা হসপিটালে মর্গ আছে, আর মর্গ বলছি আর কি বডি রাখবার জন্য জায়গা আছে, সব বডি ওখানে। একটা মানুষ কাকে বেশি ভালোবাসে, নিজেকে ছাড়া? বডিকে। সে দেখতে পাচ্ছে আমার বডি পড়ে আছে, সে আশেপাশেই থাকবে। তো কী হচ্ছে, যখন আমি পোর্টাল অন করেছি তখন দেখছি মাল্টিপল ভোকাল, কেউ কাঁদছে, কেউ নাম ধরে ডাকছে, তার ফ্যামিলির হয়তো কারোর নাম ধরে ডাকছে, ওই ফরম্যাটেই আসছে যে টুকরো টুকরো ভাবে, যেরকম হ্যাঁ টুকরো টুকরো ভাবেই, টুকরো
কিন্তু কান্নাটা যেটা এসেছিল সেটা আমার এখনো মনে আছে, ট্রুলি অনেস্ট, বীভৎস কান্না, যেমন হচ্ছে আমার সামনে কেউ আর কি আগুনের মধ্যে পুড়ছে। কতটা কষ্ট হয়েছে তার। সত্যি কথা, আমার সেই স্টোরিটা আমার এখনো আমি যখন ভাবি তখন আমি ভাবছি সে মহিলাটা এইভাবে কাঁদছে, তাকে বাঁচানোর কেউ ছিল না। তো এরকম এরকম জিনিস আমরা পাই। আর আমাদের কাছে ক্লেম আছে কীরকম, কেউ সুইসাইড করেছে, কেউ মার্ডার হয়েছে, কেউ আর কি বন্ধুরা মিলে খেলতে গেছে, জলের মধ্যে ডুবে গেছে। হ্যাঁ, এইসব ধরনের কেস আসতেই থাকবে আইটিসির ক্ষেত্রে। তারপর হসপিটালে অনেক অনেক কেস থাকে যে এটা বোধহয় ডক্টরের জন্যই হয়েছে। হ্যাঁ, আপনারা একবার একটু আইটিসি করুন, টোটাল জিনিসটা দিন। তো এইভাবে আমরা আইটিসিটা করে থাকি আর কি। অভিজিৎবাবু, এর পরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ইদানিংকালে, মানে আগেও প্রচুরবার শুনেছি, কিন্তু ইদানিংকালে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যান্ড অল এই বিষয়গুলো আসার দরুন অনেক কিছু তো বেশি অ্যাক্সেসেবল হয়ে গেছে এবং খুব সহজে আমাদের কাছে অনেক ইনফরমেশন বা অনেক খবর চলে আসে। তো বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন জায়গায় শোনা যায়, বিভিন্ন ভিডিও করেন বিভিন্ন মানুষের, সেটা হচ্ছে যে এই বশীকরণ, ব্ল্যাক ম্যাজিক, বা আরও যদি ভেঙে বলা যায় তার ভেতরে অনেক ভাগ আছে, যেমন ভুডুইজম অ্যান্ড অল, এই বিষয়গুলো নিয়ে আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আদৌ কি এই বিষয়ের কোনো অস্তিত্ব আছে, বা থাকলে কতটা মানে জোরালো? জোরালো বলতে এবার সে কিভাবে কি করছে সেটার উপরে। যেমন আপনি একটা ওয়ার্ড নিয়েছেন ভুডু। ভুডুটা খুব পুরনো বিদ্যে। হ্যাঁ, যেটা আফ্রিকার থেকে এসছে। হ্যাঁ, আর এখন দেখবেন যে কামাখ্যা সিদ্ধ এরকম বিভিন্ন পোস্টার দেখতে পাচ্ছেন। দু ধরনের মন্ত্র হয়। একটা বৈদিক মন্ত্র, আর একটা হচ্ছে সাবর মন্ত্র। বৈদিক যে মন্ত্র তার মধ্যে বিভিন্ন ধরনের রিচুয়াল থাকে। হ্যাঁ, দেখবেন হওয়ান কুণ্ড, হ্যাঁ, এগুলো থাকবে। আর আপনি ভুডোটা যেরকম বললেন না, সেরকমই আমাদের সবচেয়ে পুরনো সেটা জিনিসটা হচ্ছে আমাদের সাবর মন্ত্র। আচ্ছা। এখন যেমন তান্ত্রিক শুনতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন তান্ত্রিক, অমুক শাস্ত্রী, এই শাস্ত্রী। আগে তো এই জিনিসটা ছিল না। আগে ছিল ওঝা বা গুণিন। হ্যাঁ, আমরা শুনে এসেছি, বা যারা আমাদের আরও পিছনে যারা তারা শুনে এসছে বা দেখেও এসছে, তাদের কাজ ছিল অভ্যন্তর। তারা মন্ত্র এবং শেকড় দিয়ে কাজ করতো। হ্যাঁ, আচ্ছা। তো আমরা সেই বিদ্যাটাকে এখনো পর্যন্ত ভুলে গেছি, কারণ এত আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঘুরছি। হ্যাঁ, যে এখানে হওয়ান করলেই একে ফেরানো যাবে, এটা করলে এত ফেরানো যাবে, এত টাকা এখানে দিতে হবে, দিতে হবে। কিন্তু আগেকার যারা লোক ছিল তারা হয়তো আপনার কাছে একটাও টাকাও নেবেন না, কিন্তু আপনার যা যা প্রবলেম আছে তারা সলভ করে দিত, যাদেরকে সোকল্ড ওই সময় বলা হতো ওঝা। হ্যাঁ, তো সেরকম লোক এখনও আছে, হয়তো কম, কিন্তু কাজ অবশ্যই হয়। হ্যাঁ, গাছ কথা বলে। আর আরেকটা মিসকনসেপশন যেটা হচ্ছে মন্ত্র। আচ্ছা, মন্ত্র হচ্ছে বৈদিক মন্ত্র। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এবার যদি বলা হয় চলতি ভাষায়, যদি মন্ত্র যদি বলা হয়, তাহলে গুরু গোরখনাথের নাম অনেকেই শুনেছে। তো শিবের মুখ থেকে উনি মন্ত্র নেন, আর যেটাকে বলা হয় চলতি মন্ত্র বা সাবর মন্ত্র। সাবর মন্ত্র হচ্ছে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে হয়, লোকাল ল্যাঙ্গুয়েজ, বাংলা, হিন্দি, হ্যাঁ, তামিল, সব এরকম। তো সেই মন্ত্র দিয়ে সে কাজ করতে যেন সবাই যেন এই কাজে উপকার যেন পায়, অপকার যেন, হ্যাঁ, কাজ তো অপকারের একটা উপকারের কাজেও অপকারেও লাগানো যায়, সে যদি জানে। হ্যাঁ, তো যেমন ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এটা যাচ্ছে মন্ত্রের দিক দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি কি মন্ত্র কাজ করে না? যখন করাতে হয় না, যারা দেখছেন যারা বড় বড় না, তারাও সাবর মন্ত্রকে ইউজ করছে, যেটাকে বলা হয় ছড়া। আচ্ছা। যেটাকে ছড়া খুব সুন্দর আমাদের বাংলা ভাষায়
ওই ওই পারের ভাষায় ইউজ করা হয়। ধরুন আপনার পায়ে যন্ত্রণা বা হাতে যন্ত্রণা বা পিঠে যন্ত্রণা, তো আমার দাদু আমাকে কিছু জিনিস করতেন, হ্যাঁ, আমি তখন শুনেছিলাম, তো আমার একটুখানি মনে আছে যে মন্ত্রটা হচ্ছে কারোর একজন হাতে ব্যথা, তো উনি এসছেন কি, হ্যাঁ, সব ওই মন্ত্র শেষ হওয়ার পর সবাইকে দোহাই দিতে হতো, যেমন মা কালীর দোহাই, কামাখ্যা মায়ের দোহাই, শিবের দোহাই, হ্যাঁ, আবার এমন এমন ওয়ার্ড আছে যেটা আপনি কানের মধ্যে নিতে পারবেন না, এমন এমন ওয়ার্ড ইউজ করা হতো ভগবানকে নিয়ে, হ্যাঁ, রীতিমতো গালাগাল দেওয়া হতো। তোকে এই কাজ করতেই হবে। যেমন একটা ইয়ে ছিল, ইলেরে বিলেরে গোকুলের চারা আমার মন্ত্রে দেবী ঝালা, ছাগলের মা বুড়ি কাট কাটতে গেলি, যেই কুড়াল দিয়ে মারলি সেই কুড়াল দিয়ে আমার বীজ ঝাড়লি। বোঝা গেল? সেই কুড়াল দিয়ে বীজ ঝাড়লি, লাস্টে এবার যাচ্ছে দোহাইগুলো। আচ্ছা। লাস্টে দোহাই যাচ্ছে, দোহাইগুলো আমি বলছি না এখানটায়। হ্যাঁ, তো এইভাবে ছড়া নামে। মানে পুরোটাই ছড়া কেটে কেটে বলা। পুরোটাই ছড়া। বাংলাদেশে এখনো একটা কম্পিটিশন হয় যেটাকে বলা হয় পাতা খেলা। পাতা খেলা, রাইট। পাতা খেলা দেখবেন ওখানে সবাই বুড়ো থেকে মহিলারাও পাতা খেলে, হ্যাঁ, আর সবটাই এই ছড়া দিয়েই চলে। তো এইভাবেই সমস্ত কাজ হয়। আপনি যদি বলেন যে মন্ত্র দিয়ে, না, মন্ত্র আপনি নিজেকে শুদ্ধিকরণ করতে পারেন। আমি যেটা বললাম ওম ভূভুর, এটা দিয়ে আপনি নিজেকে শুদ্ধিকরণ করুন, এটা আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারেন না। কাউকে ঠিক করতে গেলে আপনাকে সেটা জানতে হবে যে কি হয়েছে তার। এই যে বলছে না 1 ঘন্টায় বশীকরণ, কখনো হতে পারে না। সব কিছু আপনি, আপনার জ্বর হয়েছে, এখনই আপনাকে প্যারাসিটামল খাই 10 মিনিটের মধ্যে আপনি ঠিক হয়ে যাবেন, কখনো হয় না। সব কিছুর একটা সময় থাকে। ওই তবু আমরা আলোচনা করছিলাম হচ্ছে রেমেডি নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আপনি বলছিলেন। তো ফার্স্ট অফ অল, যে কারোর বাড়িতে প্রবলেম দেখা দিচ্ছে, হ্যাঁ, তখন ফ্রেগরেন্স জাতীয় কোনো কিছু সেটাকে অফ করে দিতে হয়। তারপর নিজেদের মধ্যে ছোট ছোট কোনো ব্যাপারে দেখবেন আপনি ট্রিগার হচ্ছেন নিজে থেকে, কোনো একটা কারণে আপনি চিৎকার করা শুরু করছেন, হ্যাঁ, ট্রিগার হচ্ছেন। ওই সময় কী করবেন না, অনেকে বলে পিঙ্ক সল্ট, আমি দেখেছি সল্টেরও বিভিন্ন ভাগ আছে। সবসময় সি সল্ট ইউজ করতে হয় এসব ক্ষেত্রে। দেখবেন অনেক মাতাজি আছে, হ্যাঁ, আসে না এরকম মাতাজি, তারা বলে পিঙ্ক সল্ট। সবসময় পেয়ে যাবেন সি সল্ট, দেখবেন মোটা দানার হয়, হ্যাঁ, ওই 150 টাকা করে 500 প্যাকেট নেয় কি 1 কিলোর প্যাকেট নেয়। ওটা নিয়ে আপনি সপ্তাহে যেটাকে সন্দক লবণ বলে। সন্দক লবণ আলাদা। আচ্ছা, সি সল্ট। ওটা সি সল্ট, ওটা আপনি জিভের মধ্যে রাখতে পারবেন না, এত ঝাঁঝালো, এতটা ঝাঁঝালো। ওটাকে 1 মুঠ নিলেন, হাফ বালতি জল, বালতির কালার যেন আকাশি যেন হয়, স্কাই কালার যেন হয়, হ্যাঁ, স্কাই কালার হলে খুব ভালো হয়। আর বাথরুমে তো লাল রাখাই যাবেই না, হ্যাঁ। এবার ওটা 1 মুঠো নিলেন, নিয়ে যা আপনার মনের যা যা আছে যে আমার সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে, এটাকে দূর করো, হ্যাঁ। একবার হয়ে গেল, ওইভাবে 3 বার হয়ে যাওয়ার পরে ওই জলটা দিয়ে পুরো মাথা থেকে পা অবধি জলটা ঢেলে একবার না, আস্তে আস্তে, হ্যাঁ, ঢেলে নিয়ে 5 মিনিট চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো। প্রবলেম কারোর যদি থাকে সে তখনই বুঝতে পারবে, সে ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, সারা বডি জ্বলবে। লবণের জন্য কিন্তু বডি জ্বলবে না, হ্যাঁ, কাটা থাকলে সেখানে তো জ্বলবেই, হ্যাঁ। আর কিছুক্ষণ পর ওটাকে নর্মাল শ্যাম্পু আর সোপ দিয়ে ভালো করে ওয়াশ করে, নর্মাল যেরকম স্নান করা এরকম, এটা যদি 3 সপ্তাহ যদি মানুষ করতে দিতে পারে, রেগুলার না, সপ্তাহে 1 বার করে, যে কোনো 3 সপ্তাহে 3 বার, হ্যাঁ, 3 বার। আর মানে ক্রোনোলজিক্যালি মানে 6 দিন বাদে 6 দিন, 6 দিন বাদে 6 দিন বাদে এরকম। তার মনে হচ্ছে আমি আজকে মঙ্গলবার দিন করেছি, তো পরের সপ্তাহে আমি বুধবারও করতে পারি, হ্যাঁ, বুধবার, তারপরের সপ্তাহে আবার শুক্রবারও করতে পারি। একটু ডিস্টেন্স দিলে ভালো হয়, একটু টাইমটা লং গেলে ভালো হয়, হ্যাঁ। হ্যাঁ, কী হবে, স্কিনটা একটুখানি গ্লো করবে। এটা মেয়েরাও যদি দেখে তারাও করবে, ছেলেদের ক্ষেত্রেও স্কিন কিন্তু গ্লো করবে। এরকম নয় যে ওটা যে ফর্সা হচ্ছে না, কিছু আমাদের যে সল্টের মিনারেলসগুলো থাকে, মিনারেলসগুলো আছে, তো ওগুলো স্কিনে যায়, তো একটুখানি গ্লো করা। ও আবার নেক্সট আবার করতে হবে, 3 দিন করতে হবে, 3 বার করতে হবে, 3 সপ্তাহ। এটা কিছুটা, এটাকে বলা হয়, ওই যে বলা হয় ঠেকা দেওয়া ওষুধ, ওই ঠেকা দেওয়া ওষুধ এগুলো সব, হ্যাঁ। তারপর অনেকে বলে কর্পূর জ্বালানো। সবচেয়ে বেস্ট তেজপাতা বান্ডিল করো, 5টা তেজপাতা নাও, বান্ডিল করো, বিড়ির যেমন বান্ডিল হয় না, সেরকম বান্ডিল করো। ওটা
যেমন সেজও পাওয়া যায়। সেজের থেকে সেজ কারোর বাড়িতে না যদি থাকে, কেউ যদি না যদি জানে সেজ কী হয়, তো এই তেজপাতা দিয়ে সেজ টাইপের করে প্রত্যেকটা কোনায় কোনায়, কোনো কোনা যেন বাড়ির বাদ যেন না জানা যায়, সেখানে যেন স্মোকটা যেন দিতে যেন থাকে। আচ্ছা, আর একটা বিষয় যেটা আপনার সাথে কথা হচ্ছিল, ব্যাক অফ দ্য ক্যামেরাও কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে ওই কলকাতার কিছু হন্টেড। হ্যাঁ, কলকাতায় যে সার্চ করলে শুধু কলকাতা না, মোস্ট হন্টেড প্লেস ইন দিল্লি, মুম্বাই, কলকাতা, এরকম করলে কলকাতা অনেক কিছু পাওয়া যায়। অনেকগুলো একদম লিস্ট বেরিয়ে আসে, একদম লিস্ট বেরিয়ে আসে। আর ওখানে গিয়ে আপনি যদি আমার সঙ্গে যদি যান, আমি অন ক্যামেরায় বলছি, আমাকে একটা জায়গায় আমি দুটো জায়গায় হচ্ছে ট্রুলি বলবো হন্টেড। একটা অফিস আছে, ওটাও হন্টেড, কিন্তু সেখানে নিয়ে যাওয়া যাবে না, সেটা একটা নিউজ চ্যানেল। ওকে, হ্যাঁ, যেটা একটা স্টোরি বলছিলেন যে ওই যে বাথরুমের মধ্যে প্রবলেম হচ্ছিল, তো ওটা একটা রিনাউন্ড একটা নিউজ চ্যানেল। হ্যাঁ, তো এইটা ছাড়া আর কোনো জায়গায় যে বলে না কি স্টেশন, রবীন্দ্র সরোবরে কেউ আমাকে দেখাক যে ওখানে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে, কোনো এন্টিটি আমাকে দেখাক, বা আমাকে পারমিশন দিক যে আমি যেন রাত ওই 2:30টার সময় আমি একা যেন ঢুকতে পারি, আমি একাই ঢুকবো, সোলো পারফরমেন্স করবো, আমার লোকজনের কিচ্ছু দরকার নেই, আমি কি দেখাচ্ছি কি আছে কি নেই। এগুলো একটা এসিওর কাজ। হ্যাঁ, এগুলো এসে আমি যে কোনো জায়গাকে আমি এসিওতে র্যাঙ্ক করে দেবো, মোস্ট হন্টেড প্লেসেস অমুক। এটা একটা মিথ হয়ে গিয়েছে, যে এটা মিথ। 8-10খানা 12-20টা এরকম একটা লোকেশন, যেমন হচ্ছে পাকসুস সেমেট্রি। হ্যাঁ, আমি 3বার গেছি, কোনো প্রবলেমই নেই। তার পাশে আর কি ডিআরও অফিস, যেটা কলকাতা পুলিশের, যেহেতু আমার বাবা হচ্ছে কলকাতা পুলিশে কাজ করতেন, সেই ক্ষেত্রে আমাকে আর কি ওখানে আমাকে আর কি যেতে হতো। আমি যখন আসতাম তখন সেমেট্রি ঘুরে ফিরে আমি আসতাম। আর যেহেতু আমি প্রফেশন নিয়ে আমি কাজ করি, তো আমার তো থাকেই যে সত্যি কিছু আছে, কিছু কি নেই, কি আছে কি নেই, কিচ্ছু নেই, নাথিং। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস সবচেয়ে বড় ভুল করি, আমরা বলি হন্টেড মিনিং যেখানে রেগুলার ইচ অ্যান্ড এভরিডে ভিজিট হচ্ছে, সেটাকে বলা হয় হন্টেড। একবার আপনার সঙ্গে কি ইনসিডেন্ট হলো, সেই ওই জন্য ওই জায়গাটা হন্টেড হয়ে গেলে একদমই নয়। যেখানে রেগুলার ভিজিট হয় সেটাকে বলা হয় হন্টেড। সময় একদম শেষ হয়ে এসছে, এবং তার মধ্যে আমরা বলবো এবং জেনে নেবো, আপনি গৌরব ত্রিপাঠীর সাথেও কাজ করেছেন। সেই সময় আমরা ব্যাক অফ দ্য ক্যামেরাও আলোচনা করছিলাম, আপনি বলছিলেন আপনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন আমাদের সাথে। সেটা হচ্ছে যে এরকম কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা ওইখানে থাকতে সেই সময় হয়েছে, যেখানে আপনার ছিলেন আর কি। হ্যাঁ, অফিসে তো যে কিছু ইনসিডেন্ট হয়েছেই, তাছাড়া একটা যেটা খুব ইউটিউবের মধ্যে সে ভিডিওটা পাওয়া যাবে, কারণ অফিসের যেই ইনসিডেন্টটা হয়েছে সেটা আমার সঙ্গে হয়েছিল। ওই দিন গৌরব বেরিয়ে গেছিল, সে তখন বাড়িতে গেছিলো, তো তার আগে আমরা একটা ইনভেস্টিগেট করেছি। করবার পর আমি ওখানে গিয়ে এই জিনিসটা গৌরবের মধ্যে ছিল, আমার মধ্যেও ছিল। আমি তো এই গত 7 বছর তো চেঞ্জ করেছি প্যাটার্নটাকে। আমাদের একটা প্যাটার্ন ছিল, আমরা যেখানে যেতাম ওখানে গিয়ে আমরা ইনভাইট করতাম যে ইয়া পে কোই ভি হো তো হামারে সাথ চলো, ইয়া মেরে সাথ চলো। তো এরকম একটা বাড়িতে গেছিলাম, সে একটা মেয়েকে বিয়ে করে বলে তার নিজের ওয়াইফকে জ্বালিয়ে দিয়েছিল। তো জ্বালিয়ে দেওয়ার পর ওখানে অ্যাক্টিভিটি শুরু হয়েছে। তো আমি নর্মালি গিয়ে ওখানটা বলেছি ইয়া পে আগার কোই হ্যায় আপ হো তো মেরে সাথ চলো। তো অফিসে চলে এসেছি। এবার সেদিনকে গৌরব ও আর কি বাড়িতে যাবে, তো আমাকে ও 7টার সময় আর কি অফিস থেকে বেরিয়ে গেছে। এবার আমার রুম, এরকম রুম, আর গৌরব আর আমি থাকতাম এই পাশের রুমে, আমি থাকতাম উল্টো দিকের রুমে ও থাকতো, ওর রুমে ও, আমার রুমে আমি থাকতাম। আর খাওয়ার কিছু যদি হতো ও তখন বলে দিত যে অভিজিৎ ফ্রিজ মে ইয়ে ও মুঝে থোড়া সা দেকার যাও, তো আমি ওরটা দিয়ে দিতাম, আমি আমারটা নিয়ে আসতাম। যাই হোক, এবার আমি বসে ফেসবুকের মধ্যে, তখন আমি দুর্গাপুজোর আগে আমি সবাই যে এখানকার প্যান্ডেল কীরকম হচ্ছে ওরকম। এবার দরজাটা নর্মালি দরজার কোনো লক নেই, এমনি দরজাটা দেওয়া, তার মধ্যে আমি একটা চেয়ারটাকে লাগিয়ে রেখে দিয়েছি। এবার আমি ফেসবুকের মধ্যে আমি দেখছি যে এখানকার পুজোর কী, ওখানকার পুজো, একটা আওয়াজ শুনতে, কচকচ করে একটা আওয়াজ হচ্ছে। তো হতে দেখছি দরজাটা কেউ যে খুলবার চেষ্টা করছে। আমার মাথায় এটা আছে যে গৌরব নেই, শুধু আমি আছি, কে খুলছে কি জানি। এবার দেখি কিছুক্ষণ পর দেখি ফোর্সটা একটুখানি বেশি হচ্ছে, চেয়ারটা সরে আসছে। আমি সঙ্গে উঠেছি, ফেসবুকটা ল্যাপটপে সাইড করে
আমি উঠেছি, উঠে আমি তখন সেক্টর 9-এ, আমি সেক্টর 7-এ আমি হচ্ছে রজনীশ ঝাকে ফোন করেছি। আমি ফোন করে বলছি অফিসে মেন সুইচটা কোথায় আছে। বলছে কী হয়েছে? আমি বলছি কোথায়? বলছে কী হয়েছে অভিজিৎ? আমি বলছি অফিসে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে। তো আমাকে ওখান থেকে বললো, সেক্টর 7 থেকে বললো যে এই এখানে আছে পয়েন্ট। আর আমাদের ওই অফিসে একটা গণেশের ছোট্ট মূর্তি, ওর পিছনে সব সুইচ। আমি এবার কী করবো, ওর মধ্যে তাড়াহুড়োর মধ্যে সব কিছু আমি আগের থেকে অফ করে দিয়েছি। এবার তো অন্ধকার, আমার না আছে টর্চ, না আছে কিছু, ইকুইপমেন্টস খুঁজে পাচ্ছি না। আমি আগের থেকে, তখন কী হয় যখন একা ওই পরিস্থিতি থাকা যায় না, তখন ঠিক মতন ব্রেন কাজ করে না। তো আমি এরকম করে কোনো মতে কিছু ইকুইপমেন্টস বের করেছি, ইএমএফ মিটার বের করেছি, ইভিপি বের করেছি, আর একটা লেজার গ্রেড অন্তত বের করেছি যেন আমি দেখতে যেন পাই রাস্তাটা, দরজার মধ্যে যেন বাড়ি না খাই। তো এবার কেটুটাকে রেখেছি, কেটু মিটারটাকে রেখে আমি জিজ্ঞেস করেছি আপ কন হো? औरत हो? আমি একটা বলতে কি আপ লড়কা হো? বলতে বলতে ফ্র্যাকচুয়েট করা শুরু করেছে। তো ভালো কথা। তো আপ কাহা সে আই হো? যেই বলেছি বলার পর বলছে ওখান থেকে। এবার আমি মাথায় আমার আসলো, আমি সেদিনকে আমি গিয়ে ইনভাইট করে এসেছি আপ মেরে সাথ আইয়ে। ও, ওখান থেকেও আমার সঙ্গে সঙ্গে পুরো অফিস অব্দি, পুরো অফিসের মধ্যে চুপচাপ করে, তখন অফিসে গৌরব হচ্ছে, যতক্ষণ গৌরব হচ্ছে কোনো প্রবলেম হয়নি, কিচ্ছু নেই, ওর নিজের কোনো প্রেজেন্ট আমাদেরকে বোঝায়নি। গৌরব যেই বেরিয়ে গেছে রাত্রিবেলা, তখন ও নিজের আমাকে হয়েছে, যেহেতু আমি ডেকেছি ওকে। তারপরে সকালবেলা সবাই অফিসে এসে অভিজিৎ কেওয়া সবাই যারা ছিল বললাম। এবার গৌরব এসেছে তখন 6টার সময়, 6:10, সন্ধ্যে 6:10-এর সময় এসে জিজ্ঞেস করতেছে যে কী হয়েছিল রাত্রিবেলা। তো আমি বললাম ऐसी बात है, वो औरत है हमारे साथ। मुझे कैसे? ये चीज़ हुआ है, मैंने इनवाइट किया था। তো আমাদের সঙ্গে হচ্ছে গৌরব, রবিশেখর আর আমি। রবিশেখর হচ্ছে গৌরবের পিসির ছেলে, সরি মাসির ছেলে। তো আমরা তিনজন মিলে, আমার হাতে সিঙ্গিং বোল, আর রবিশেখরের কাছে সেজ, আর গৌরবের কাছে রুদ্রাক্ষের একটা মালা থাকতো সবসময়, ও ওটা দিয়ে চ্যান্ট করছে। আমরা এমন কোনো কোনা বাদ দিইনি সেদিনকে, ক্লিনজিং করতে, শিল্ডিং করতে। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর সবাই বেরিয়ে গেছে রাত্রেবেলা। তারপরে গৌরবও সেদিনকে বেরিয়ে গেছে, কারণ গৌরবের 5 দিন পর আসার কথা ছিল অফিসে। তো বেরিয়ে গেছে। তারপর আমি রাত্রেবেলা, একটা হয় না যে আদৌ কি গেছে কি যায়নি, না এখনও আছে সে, আমি এবার ইকুইপমেন্টসটাকে আবার করলাম, দেখলাম না পুরোপুরি ক্লিয়ার। আজকের আড্ডা এত অবধি থাকলো, সময় একদম শেষ। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎবাবু আমাদের সাথে আড্ডা মারার জন্য। তো আপনারা যদি মনে করেন আমরা অন্য কোনো কন্টেন্টে আলোচনা করতে পারি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান, এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনেও জানাতে পারেন কী কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি। ইনফ্যাক্ট আপনাদের যদি এরকম কোনো স্পেশাল কন্টেন্ট থাকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা নিজের পক্ষে আপনারা যদি আমাদের শোতে আসতেও চান, অবশ্যই করে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে। তো আজকের এপিসোড এত অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ। রঙিন টিভি দেখতে থাকুন এবং সাথে থাকুন অন এয়ার স্টোরিজের। Meow.